আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন তো? আর্জেন্টাম নাইট্রিকাম এই ওষুধটার রুগীদের আপনি প্রথমেই শনাক্ত করতে হবে চেম্বারে আসার পর। চেম্বারে ঢুকতে এবং চেম্বারে যখন এসে বসবে তখন একটা খেয়াল করতে হবে যেসব বাচ্চা হইতে শুরু করে শিশু রোগী হইতে শুরু করে বৃদ্ধ পর্যন্ত তাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব থাকবে, তারা কিন্তু সাহসী নয়। আর্জেন্টানাইটিকাম যদি আপনি প্রয়োগ করতে হয়, যারা সাহসী বোল্ড ভাবে বলে, আপনার সাথে স্ট্রংলি বলে, কথা বলে, উত্তরগুলো খুবই স্ট্রংলি দেয়, এইসব ক্ষেত্রে আর্জেন্টানাইটিকাম হবে না। এই পর্যন্ত আলোচনায় মহিউদ্দিন স্যার এবং আনসারি স্যারে দুজনে যে আলোচনা করে গেছেন এর মধ্যে কিছু প্রমাণিত হয়েছে, কিন্তু সার্বিকভাবে চিন্তা করবেন আপনারা, আংশিকভাবে নয়। কারণ ওষুধগুলো কিন্তু সার্বিকভাবে না যদি চিন্তা করে প্রয়োগ না করেন তাহলে আংশিক উপকার হবে, আর এই আংশিক উপকার কিন্তু লক্ষণ চাপা পড়ে। আপনারা ক্যান্টের এগুলা ম্যাথমেটিকা পড়বেন, বুঝতে পারবেন। ক্যান্টের দর্শনও পড়বেন সাথে সাথে, ম্যাথমেটিকা, দর্শন, তারপরে রেপার্টরি, তারপরে এই যে ফিলোসফি তো অবশ্যই দর্শন, আর যে ক্রনিক ডিজিজ হেনিম্যানের এটা পড়বেন। হেনিম্যানের ক্রনিক ডিজিজ কিন্তু পড়তে হবে, বুঝতে হবে, যদি চিকিৎসা সঠিকভাবে করতে হয়। তা আমি প্রথমে বলবো যেসব রোগীরা আপনার চেম্বারে এসে কনফিডেন্স তার থাকে না এবং সে সাহসীভাবে আপনার কাছে করতে পারে না, প্রেজেন্ট করতে পারে না, হ্যাঁ, আপনি বুঝতে পারবেন, তখন তাকে আর্জেন্টাম সহ অন্যান্য ওষুধগুলোর মধ্যে একটা গ্রুপ পেয়ে যাবেন আপনি প্রথমে। আর যারা সাহসিকভাবে বক্তব্য দিচ্ছে, বলছে সবকিছু, সেটা আর্জেন্টামকে বাদ দিয়ে করতে হবে। হ্যাঁ, দুর্বল প্রকৃতির ওষুধগুলো বাদ দিয়ে করতে হবে। এবার বলি যে আর্জেন্টানাইটিকামের রোগী কিভাবে তৈরি হয়, বিশেষ করে বাচ্চা বা শিশু রোগীদের ক্ষেত্রে বলছি। প্রথমেই শিশু রোগী থেকে তো বৃদ্ধ রোগী এগুলো আসে আর কি। শিশুকাল থেকে যদি আর্জেন্টানাইটিকামের চিকিৎসা না হয় তাহলে বয়স্ক পর্যন্ত সেটা থাকে। তো দেখেন, যেসব বাচ্চারা এমনিতেই ক্যাপাসিটি তাদের কম থাকে, অর্থাৎ বুঝতে পারছেন তো, ক্ষমতা একটু কম থাকে, হ্যাঁ, কোনো জিনিস তারা ভালোভাবে রপ্ত করতে পারে না, আছে না, অনেকে আছে, অনেকে খুব ট্যালেন্ট, হ্যাঁ, তো ওরা ওইরকম ট্যালেন্ট হয় না। তখন কি করে, তার পারিপার্শ্বিক পরিবার এবং আশেপাশে যারা আছে তাকে একটু তুচ্ছ নজরে দেখে, এই বাচ্চাদেরকে তুচ্ছ নজরে দেখে, এবং পরিবারে তার মা বাবা ভাই বোন যারা আছে তারাও কি বলে যে তোমার দ্বারা হবে না, হ্যাঁ, না ও না, একটু ডিনাই করে। আবার দেখা গেছে কিন্তু তার সামনে অন্য বাচ্চাদের প্রশংসা করে। তখন সে আস্তে আস্তে তার মধ্যে প্যাথোলজি গ্রো করে, কারণ সে তো দুর্বল প্রকৃতির থাকে। প্যাথোলজি গ্রো করতে করতে তখন সে আর্জেন্টানাইটিকামের রোগী সে হয়ে যায়। তো অনেক বাচ্চাদের ক্ষেত্রে যদি এরকম যারা, বিশেষ করে যারা আর্জেন্টানাইটিকামের বাচ্চা বা শিশু রোগী বা একটু বয়স্ক বা একটু বয়স হতে পারে, তাদেরকে যদি আপনি সাহস দেন এবং পেট চাপড়িয়ে বা যে কোনো বিষয় যদি সে ভুল করে ফেলে বা কিছু হয়ে যায়, তখন যদি তাকে সাহস প্রদান করেন, সে কিন্তু তার ইয়েটা বৃদ্ধি পায়। কি বলে, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়, কনফিডেন্সটা তার বৃদ্ধি পায়, তখন সে আরো সাহসী হতে পারে, তখন সে আর্জেন্টানাইটিকাম থেকে বেরিয়ে আসতে পারে, তার রোগ থেকে বেরিয়ে আসতে পারে। কিন্তু দেখা গেল যে এটা করা হয় না, সাধারণত করে না, তার প্রতি সে একটা অবিচারই করা হয়, তাকে ক্রেডিট দেওয়া হয় না, যদিও সে কিছু ক্রেডিটের কাজও করে, কিন্তু তবু তাকে ক্রেডিট দেওয়া হয় না। হ্যাঁ, তখন সে আস্তে আস্তে হারিয়ে ফেলে। অনেকে আছে যে আপনি তাকে সাহস দেন এবং সাথে থাকেন, সে খুবই কিন্তু ভালোভাবে করতে পারে। আমার একটা স্টুডেন্ট ছিল, সে বর্তমানে যে বাংলাদেশের যে কলকারখানাগুলো সরকারি, ওইটার সে পরিদর্শক, হ্যাঁ, ওই মন্ত্রণালয়ের আন্ডারে সে আছে। সে এরকম দুর্বল প্রকৃতি ছিল, হ্যাঁ। তো আমি তাকে বলতাম, এই
তুই ভয় পাবি না, তুই মানে আমি দেখতাম তো সে ভয় পাচ্ছে। আমি বলছি যে আমি তোর সাথে আছি, কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমি যদি কোনো কিছু মানে দুষ্টামি করতাম যে ভয় যদি পাস তো আমাকে জড়িয়ে ধরিস। হ্যাঁ, তো কোনো ওষুধের গান গা, ভালো করে গা। আমি তখন তবলা বাজাতাম, তার সাথে তবলা বাজাতাম আর কি। তো এরকম ভাবে আর্জেন্টিনা ডিগ্রামের রোগীদেরকে, বিশেষ করে বাচ্চাদেরকে যদি আপনি সাহস দেন, তাহলে সে কিন্তু ভালোভাবেই করতে পারে। আপনি এই জন্য আপনার চেম্বারে এবং তার পরিবার, যেটাকে বলে আইপিআর, ওইটা যাচাই করতে হবে। চেম্বারে যা দেখলেন আইপিআর অবস্থাগুলো তার কাছাকাছি মানুষদের কাছ থেকে জেনে নিতে হবে। পিতা মাতা বা ভাই বোন যারা আছে তাদের ঠিক কি প্রকৃতির ছেলে বা মেয়ে বা লোক, হ্যাঁ মানুষ, ওইটাকে জেনে নিতে হবে। এখন এইভাবে যদি প্যাথোলজি তৈরি হয়, তাকে সে যে কোনো কারোর কাছ থেকে কোনো অ্যাঙ্কার পাচ্ছে না, কি বলে কোনো সাহস পাচ্ছে না, কোনো ক্রেডিট পাচ্ছে না, তখন সে কি দুর্বল হয়ে পড়ে। দুর্বল হয়ে পড়লে তার মধ্যে ফেইনিং সিক টু বি, রেপার্টরিতে আছে ফেইনিং সিক টু বি। হ্যাঁ, ফেইনিং সিক টু বিটা কি? ভান করে, রোগের ভান করে। তো তাই কি তার কি কিছু সমস্যা হয় না? হয়। হইলে ওইটাকে পুঁজি করে সে কি করে, ওই যে কাজটার জন্য তাকে যেতে হবে বা কিছু করতে হবে, ওইটা থেকে বিরত থাকার সে চেষ্টা করে। সে কি করে, যে হয়তো বললো স্কুলে যাওয়ার সময় হলো, বাস আসলো বা স্কুলে যাওয়ার সময় হলো, সে বললো না আমার পেটটা তো মা ব্যথা করে, পেটটা ব্যথা করে, অথবা পা ব্যথা করে, বা কিছু একটা বলবো যাতে যেতে না হয়, বায়না ধরে। হ্যাঁ, সে বায়না ধরে যাতে যেতে না হয়। তো এটা কেন হয়? যদি জিজ্ঞাসা করে, ডাক্তার যদি জিজ্ঞাসা করে, সে বলবে যে স্কুলে আমাকে টিচারে মারে, আদর করে না। অন্যান্য বাচ্চাদের কি বকা দেয় বা ইয়া করে, অথবা অন্যান্য বাচ্চারা তাকে টিটকারি করে। যেমন সে যদি কোনো স্বাস্থ্যবান হয়ে থাকে তখন মোটা মোটা বলে। তো মানে অর্থাৎ ওই পরিবেশটা তার কাছে ভালো লাগে না, মানে ওই পরিবেশ অবস্থাটাকে তার কাছে খুবই খারাপ লাগে, যেটা সে মানে মুখোমুখি, সেই পরিবেশের মুখোমুখি সে হতে চায় না। আরেকটা লক্ষণ আছে রেপার্টরিতে, সেটা হলো যে ফিয়ার অর্ডিয়াল অফ। ফিয়ার অর্ডিয়াল অফ, ফিয়ার অর্ডিয়াল মানে কি? কোন কতগুলো ঘটনা যেগুলো সে পুনরায় আবার সেটা পরীক্ষায়, মানে পরীক্ষা দিতে চায় না, অগ্নি পরীক্ষা দিতে চায় না। অর্ডিয়াল মানে কোনো কিছুতে অগ্নি পরীক্ষা না দিতে চাওয়া, সেটার ভয়। অর্ডিয়াল হলো অগ্নি পরীক্ষা, অর্থাৎ এমন সে অভিজ্ঞতা অর্জন করেছে, স্কুলে হোক যে কোনো জায়গায় হোক, সে আর এটার মুখোমুখি হতে চায় না, এমনই সে ভয় পায় ওই বিষয়টাকে। যেমন চিকিৎসার বিষয় হইতে পারে, হাসপাতালে তাকে নেওয়া হয়েছিল, অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছিল, অথবা অনেক কষ্ট করে তাকে যাপন করতে হয়েছে, সেই পুনরায় ওইটা স্মরণ করলে যে ভয় আটকে ওঠে ভয়, এবং সে ওই হাসপাতালে আর যেতে চাইবে না, বিভিন্ন ধরনের বায়না সে করবে। তো ফেইনিং সিক টু বিটা তার মধ্যে থাকবেই থাকবে। আর্জেন্টিনা ডিগ্রাম যদি আপনারা প্রেসক্রিপশন করতে চান, ফেইনিং সিক টু বি, এটা তার মধ্যে থাকবেই থাকবে, তার ইতিহাস থেকে জেনে নিতে হবে। তো কিভাবে জানবেন? তার সাথে গল্প করেই জানতে হবে, তার প্রত্যেকটি তার লাইফস্টাইলটা জানতে হবে। হ্যাঁ, সময় ভিত্তিতে সময় লাগে। সময় লাগে কেন লাগে? কারণ এটা তো আপনার গোড়া থেকে ধরতে হয়। আর ভাষা ভাবে আপনি রোগের অনুযায়ী থেকে ওষুধ দিয়ে ফেলেন, তো রোগ সারলেও রোগী সারবে না, আবার সেটা চাপা পড়ে অন্যদিকে ধাবিত হয়। রোগের অবস্থা আরো খারাপ হতে থাকে ভিতরে ভিতরে। এখন ফেইনিং সিক টু বি, এটা কিন্তু আপনি থাকবেই, অর্থাৎ রোগের ভান করা, যদিও তার কিছু থাকে। যেমন একটা রোগী 101 জ্বর, তোর যাতে সে অসুস্থই বলা যেতে পারে, কিন্তু ওই ডাক্তার, আমাদের ওস্তাদ ডাক্তার, উনি দিয়েছিলেন তাকে আর্জেন্টিনা ডিগ্রাম। ওনারে আর ছাত্র প্রশ্ন করেছিলেন, স্যার ওনার তো ঠিকই আছে 101 জ্বর, তো ঠিক আছে, কেন রোগের ভান করবে? সে তো রোগের ভান করেনি। তো দেখো কি 101 জ্বর আছে কি নাই তোমার দরকার নেই, তুমি দেখবা সেটা থেকে মুক্তি পেতে চায় কিনা। তার 101 জ্বর হয়েছে, যে অবশ্যই সে ওষুধ খাবে, তার ডাক্তার বলবেন, মা বাবা বলবেন ওষুধ খাও, সে ওষুধ খেতে চাইবে না। আচ্ছা খাবো আর কি। এটা আবার কিন্তু ফ্রিভুলাস নয়, অর্থাৎ কেন সে ওষুধ খেতে চায় না? যে হ্যাঁ, এখন সে তো যাইতেই চাচ্ছে না, হ্যাঁ, সে তো ওইটা করতেই চাচ্ছে না, ওইটার মুখোমুখি হতেই চাচ্ছে না। সেই জন্য যদি মানে ওষুধ খায় তো সুস্থ দেবে। তখন কি হয়েছে, অনেকে বলে ওই জ্বর হচ্ছে, আর এটা ছোটা তার। অনেক অভিভাবক বা ভাই বোন বা কেউ বলে ফেলে, হ্যাঁ, আত্মীয় স্বজন বলে ফেলে, আরে না না, তার তো ওই না যাওয়ার একটা চিন্তা ভাবনা। হ্যাঁ হ্যাঁ,
তখন সে আবার কি না 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 আমার সমস্যা হয়েছে দেখে আমি বুঝতে পারি, মানে সে আবার কাটানোর চেষ্টা করে, বাঁচার চেষ্টা করে। তো ফিলিংস একটুটা থাকবেই। আর একটা বিষয় হলো যে সে চ্যালেঞ্জের মোকাবেলা করতে চায় না। কোনো চ্যালেঞ্জ, যেটাতে চ্যালেঞ্জ আছে সেটা সে মোকাবেলা করতে চায় না। এটা আপনি কিভাবে পাবেন? ওই তার লাইফস্টাইলটা যদি জানেন, তার মানসিকতা কি, এই পর্যন্ত তার কি, তার অভিভাবক থেকে তো জানতে হবে। হ্যাঁ, এবং সেও হয়তো নিজে বলতে পারে যদি বলার মতো অবস্থায় থাকে। হ্যাঁ, আর একটা বিষয় হলো যে বড়দের মধ্যে, বিশেষ করে বড়দের মধ্যে ডেলিউশন ওয়ার্ক উইল হার্ম টু হিম, মানে কাজ তাহার ক্ষতি করবে সেটা মনে করে। ডেলিউশন মানে কি? কোন একটা সেন্সেশন হওয়া, অনুভূতি হওয়া তার নিজস্ব, যেটা বাস্তবতা নয়। হ্যাঁ, সে অনুভব করে, যে মনে করে যে কাজ তার ক্ষতি করবে। কখন অনুভব করে? যখন সে কিছুটা অসুস্থ হয়। হ্যাঁ, যখন কিছুটা অসুস্থ হয় তখন সে মনে করে যে কাজ তাকে ক্ষতি করবে। আচ্ছা, আমি দুইটা রোগীর কথা বলবো, যদি আমি তাদেরকে ওষুধ দিইনি। আমার কাছের মানুষ, আমাদের গ্রামের উল্টা দিকে বানরসুয়াতে একজন দাদা আছেন, তার বাড়ি, তিনি ফটোগ্রাফার। উনি খুব ভালো গান গাইতেন। উনি ইন্ডিয়া থেকে হারমোনিয়াম মাথায় করে নিয়ে আসছেন। এবং ভালো গাইতেন নজরুল সঙ্গীত। উনি আমাকে গান শুনিয়েছিলেন। তাই বলতে, এখন উনি গান গাচ্ছেন না। তাই বলতে কেন গান না, আমি তো ভালো গাইতে পারি। বলতে না, আমার তো হার্টের প্রবলেম হচ্ছে। কি সমস্যা, কি প্রবলেম? দুর্বল, গান গেলে তো আরো ক্ষতি হবে। হ্যাঁ, নিশ্চিতভাবে সে আর্জেন্টাইনাটিক। তখন তার আমি জানি না যে আর্জেন্টাইনাটিক গ্রামে এরকম অনুভূতি। এবং আরেকটা ছাত্রী আমার, খুবই ভালো ছাত্রী, খুবই ভালো গান গাইতো। সে বাংলাদেশ বেতারও এনলিস্টেড হয়েছিল, কিন্তু সে গান ছেড়ে দিছে এবং গান শিখেও ছেড়ে দিছে। ও বলতো আমাকে শেষ অবস্থায়, বলতো স্যার আমার তো হার্টের প্রবলেম, হার্ট দুর্বল, আমি আর গান গাইতে পারবো না। আমি কেন? তুমি তো সবকিছু করতে পারো, গান গাইতে পারবো না। গান ছোট ছোট গানগুলো না তারও হইতো না, স্যার সমস্যা হবে। একদম নির্ঘাত আর্জেন্টাইনাটিক। এবং মেয়েটা অবশ্য ভালো স্টুডেন্ট ছিল, লেখাপড়ায় বৃত্তি পেয়েছিল। এই ট্যালেন্ট পুলে ক্লাস 8-এ বোর্ডের মধ্যে প্রথম হয়েছিল সে গুলে বাড়ানো হাই স্কুল থেকে। তো এখন আমি বলতে চাইতেছি, এমন অনেক ব্যক্তি আছে যে একমাত্র উপার্জনকারী ঘরের, সেই ব্যক্তি কি করে একটু অসুস্থ হইল, অসুস্থ হওয়ার পরে সে কাজ কাম ছেড়ে দিল। ওমা, এখন কি করবে? এখন তাকে পরিবার কি ভালোবাসবে? তখন তো তাকে তুচ্ছ করবে, করবে। সে বসে বসে খাচ্ছে। সে কাজ করলে করতে পারে, কিন্তু সে করবে না। ওই কাজ করলে তারা ক্ষতি হয়ে যাবে বেশি। বয়স্ক লোকেরা এরকম পাবেন যে সে কিভাবে সময় কাটায়, যদি জিজ্ঞাসা করেন। এবং জানতে হবে, আমাদের লাইফস্টাইলটা জানতে হবে, তাইলে এগুলো পাবো আমরা। তাইলে সে তার ক্ষতি করবে কাজ, সে করবে না। দেখা গেল যে আবার কোনো ব্যক্তি আছে যারা মাঝে মাঝে কাজ দেয়, মাঝে মাঝে যায় না। হ্যাঁ, তার পরিবারে অন্য সদস্যরা কাজ করে, যেমন তার স্ত্রী যদি চাকরি করে বা কিছু করে, তখন মাঝে মাঝে সে যাবে, মাঝে মাঝে তখন তার প্রতিও বিরক্ত হয়। কিন্তু সেটা আবার আর্জেন্টাইনাটিক হবে না, কখনো হবে না। যদি তার সামান্য অসুস্থতা থাকে, বা অসুস্থতা থাকার পরে যদি কাজ করতে না চায়, অসুস্থতার দোহাই দিয়ে কোনো কাজ কর্ম যদি সে করতে না চায়, তাইলে সেই আর্জেন্টাইনাটিকটা হবে, অন্য ক্ষেত্রে নহে। ঠিক আছে? তাইলে এই পর্যন্ত আমরা আসলাম যে কাজ কর্ম সে করতে চায় না, সে সবসময় বেডে থাকতে চায়, অর্থাৎ নিরাপদ বা কমফোর্ট অবস্থায় সে থাকতে চায়। কেন? তার শরীরে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখেন আপনার ফিয়ার অডিয়েন্স তো বললাম, ডেলিউশন ওয়ার্ক উইল হার্ম, সেটা বললাম। ডেলিউশন despite his delusion repudiated by his relatives, বিশেষ করে তাকে পরিবারের যে আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন, তারাই তাকে ডিসক্রেডিট করে দিয়ে থাকে, ক্রেডিট তাকে দিচ্ছে না। অবশ্য তারও দোষ আছে। ওই যে বললাম না, একটু ছোটা পেলে তো আর কাজ করবে না। হ্যাঁ, তো এই ধরনের আমি ঠিক জিস্ট, ওষুধের যে জিস্ট একটা, অর্থাৎ কোর ফিলিংটা আমি বের করেছি বিভিন্নভাবে চেষ্টা করে, যে এই আর্জেন্টাইনাটিক মূল ইয়েটাই হইল যে ফেইলিং সিক টু বি। হ্যাঁ, রোগের ভান করবে,
তারপরে কনফিডেন্সের অভাব থাকবে, ল্যাক অফ কনফিডেন্স, ওয়ান্ট অফ কনফিডেন্স, এটা রেপার্টরিতে আছে। অনেকগুলো ওষুধ আছে, কিন্তু আর্জেন্টাইন অ্যান্টিগ্রামের তো একটা দিক দিয়ে যে আপনি তাকে বিশ্লেষণ করে ওষুধ দেওয়াটা ঠিক হবে। এই জন্য তাকে সার্বিকভাবে বিবেচনা করে রুগী ততক্ষণ পর্যন্ত রুগীকে কাছে সামনে রাখবেন যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে সে বলা শেষ না করে, এবং আপনার কোয়েরি প্রশ্ন যেগুলো জানা দরকার এগুলো জানা না শেষ হয়। কারণ অনেকে আমরা চেষ্টা করি কি দ্রুতভাবে ওষুধ দিতে চেষ্টা করি, দ্রুত ওষুধ দিয়ে ফেলি, তার কারণে দেখা গেল আর্জেন্টামের 90 গ্রামের পরিবর্তে বেরাডোনা দিয়ে ফেললাম বা অন্য ওষুধ দিয়ে ফেললাম। তবে প্রথমে খেয়াল রাখতে হবে এটা কোন প্রকৃতির রুগী, এটা কি দুর্বল মানসিকতার রুগী না সাহসী মানসিকতার রুগী। সাহসী মানসিকতার রুগীদের ক্ষেত্রে আর্জেন্টাইন অ্যান্টিগ্রাম হবে না। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর আমার একটা চ্যানেল আছে, মহিদুল স্যারেরও আছে, আমারও আছে, এবং ওই স্যারও আনসারি স্যারেরও আছে। চ্যানেলগুলো আপনারা সাবস্ক্রাইব করলে ওইখান থেকে আপনারা এইগুলা ক্লাসগুলো পেয়ে যাবেন। এরপরে আবার আমার চ্যানেলের যে নামটা সেটা ডক্টর ইমরান হাসান খান, ডক্টর একটা ফুল স্টপ আর কি, হ্যাঁ, এরপর ইমরান, এরপর হাসান, এরপর খান।